যিনি মৌলানা ভাসানীর একান্ত ছায়াসঙ্গী ছিলেন, যিনি মৌলানা ভাসানীর মৃত্যুর পর থেকে অদ্যাবধি মৌলানা ভাসানীর আদর্শ চিন্তা চেতনাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার জন্য ওই পতাকা নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটি অঞ্চলের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সেই সংগ্রামের অংশগ্রহণ হিসাবে এই 24-এর গণ অভ্যুত্থানে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে তাকে থামানোর জন্য বাংলাদেশের তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী একাধিকবার তার সাথে যোগাযোগ করে থামানোর চেষ্টা করেছিলেন, মুখ বন্ধ করার চেষ্টা করেছিলেন। সর্বশেষ তারা ব্যর্থ হয়ে 19শে জুলাই এই প্রেস ক্লাবের সামনে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে, সেই মিছিলে বাংলাদেশের রাষ্ট্রীয় স্পট ঘুরিয়ে গিয়েছিল, যার কারণে 18 তারিখের পরে 19 তারিখে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে তার পেটোয়া পুলিশ বাহিনী সরাসরি সামনে থেকে তার মাথায় গুলি করে হত্যা করার চেষ্টা করেছিলেন। বন্ধুরা আমার, যিনি গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে সুস্থ হয়ে আবার মাঠে এসেছেন, সে আমাদের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। ওনার জন্য আমরা একটি জোরে হাততালি। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক, যিনি নিজে একটি দলের প্রেসিডেন্ট ছিলেন, সেই দলকে বিলুপ্ত করে আমাদের সাথে ভাসানী অনুসারী পরিষদের সাথে একীভূত হয়েছেন আব্দুল কাদের। উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, যিনি সবসময় আমাদের সঙ্গী হিসাবে মাঠে আছেন, আমিরুল ইসলাম সেলিম ভাই। আমাদের সাথে উপস্থিত আছেন ভাসানী পরিষদের একমাত্র ব্যক্তি, যিনি এখনো বাংলাদেশের মানুষের মাঝে ভাসানীকে উজ্জীবিত করে তার যে আদর্শ বাস্তবায়নের জন্য মাঠে কাজ করছেন, উপযুক্ত মৌলানা সাহেবের পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী। মঞ্চে উপস্থিত আছেন রাজপথের লড়াকু সৈনিক, প্রখ্যাত শ্রমিক নেতা, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক কমরেড বাবুল বিশ্বাস। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেত্রী, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক তাসলিমা নাজনীন, প্রিন্সিপাল তাসলিমা নাজনীন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয়, যিনি এই বিগত কয়েকদিন আপ্রাণ অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে নতুন ঘোষণাপত্র এবং যে সংবিধান গঠনতন্ত্র যিনি দায়িত্ব নিয়ে পালন করে রাষ্ট্রাকারে উপস্থাপন করেছেন, রফিকুল ইসলাম রণ ভাই। আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী বেগম সহ সামনে যারা আছেন এই ভাসানী অনুসারী পরিষদের প্রাণ, যাদের কারণে আজকে বাংলাদেশকে ভাসানী অনুসারী পরিষদ একটি শক্তিশালী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে, কাজ করছে, পরিচিতি পেয়েছে। সেই বীর যোদ্ধাদের আমি অন্তরের অন্তর থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং অন্যদের প্রতি শুভেচ্ছা। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি, ধারাবাহিক সেগুলো কাজ হবে। তো লিখিত আকারে রিপোর্ট পেশ করার সুযোগ নাই, আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের পাশে বিগত দিনের যে কাজগুলো হয়েছে সেগুলো উপস্থাপন করছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই ভাসানী অনুসারী পরিষদ 2011 সালে সামাজিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এই সংগঠন বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ভাসানী মৌলানা ভাসানীকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। ফারাক্কা লং মার্চ দিবস সহ মৌলানা ভাসানীর যে বিশেষ বিশেষ কাজগুলো ছিল সেই কাজগুলো নিয়ে সেই দিবসগুলোতে বিভিন্ন প্রোগ্রাম করেছে। এই ভাসানী অনুসারী পরিষদের একসময় সভাপতি ছিলেন
প্রখ্যাত ভাষা সৈনিক আব্দুল মতিন, তারপরে সভাপতি ছিলেন ডাক্তার জাফরুল্লাহ, উনি সভাপতি থাকা অবস্থায় উনি সভাপতি, আর বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের প্রিয় নেতা ডাক্তার জাফরুল্লাহ 2022 সালে যখন তিনি দেখলেন এদেশে বিরোধী দল বিএনপি এই ফ্যাসিস্ট পতনে যথাযোগ্য ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে, তখন উনি সিদ্ধান্ত নিলেন, আমাদের কয়েকজনকে ডাকলেন। উনি বললেন যে মৌলানা ভাসানীর আদর্শকে সমাজে বাস্তবায়িত করতে হলে অবশ্যই সংসদে যাওয়ার চিন্তা করতে হবে, কারণ ইতিমধ্যে বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে মৌলানা ভাসানীর নাম মুছে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই বিএনপি এই ফ্যাসিস্টকে পতন ঘটাতে ব্যর্থ হয়েছে, সুতরাং আমাদের নতুন আঙ্গিকে মাঠে নামতে হবে। তাই উনি বললেন, আমরা ভাসানী অনুসারী পরিষদকে রাজনৈতিক দল হিসেবে করতে চাই, সবার সহযোগিতা প্রয়োজন। 22 সালে উনি গণস্বাস্থ্যে আমাদেরকে ডাকলেন এবং সেই সর্বসম্মতিক্রমে আপনারা উপস্থিত ছিলেন, আমরা উপস্থিত ছিলাম। ভাসানী অনুসারী পরিষদ রাজনৈতিক দল হিসাবে যাত্রা শুরু করলো। তারপরে কি হলো? যাত্রা শুরু করার পরের দিনেই উনি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুকে নির্দেশ দিলেন যে একা তো এই ফ্যাসিস্টকে পতন ঘটানো সম্ভব নয়, তুমি আসম আব্দুর রবকে ডাকো, মাহমুদুর রহমান মান্নাকে ডাকো, সাইফুল হককে ডাকো, বিপিনুরকে ডাকো, সবগুলি ডাকে আমার কাছে হাজির করো, পরবর্তীকরণে আমি বলে দিচ্ছি। এই ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে সেদিন এই জাতীয় নেতাদেরকে গণস্বাস্থ্যে রাখা হয়েছিল। সেই সভার সভাপতিত্ব করেছিলেন ডাক্তার জাফরুল্লাহ। উনি সবাইকে বললেন যে তোমরা আলাদাভাবে আন্দোলন করে এই ফ্যাসিস্টের পতন ঘটাতে পারবে না, সব এক জায়গায় হও, একটি জোটের অধীনে আসো। সেই জোটের নাম হবে গণতন্ত্র মঞ্চ। এই গণতন্ত্র মঞ্চ গঠন হলো। গণতন্ত্র মঞ্চ গঠন হওয়ার পরের দিন থেকে বিবৃতি, বিভিন্ন মিছিল, মিটিং, বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামলাম। আজকে বিএনপিতে 31 দফার কথা বলে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য বলি, বিএনপি ছিল 27 দফা, কিন্তু আমাদের সাথে যখন বিএনপি বসলো তখন আমরা গণমানুষের দাবিগুলো তাদেরকে তুলে ধরলাম এবং তাদের 27 দফা এবং আমাদের দফাগুলো একত্রিত হয়ে সেদিন 31 দফার কর্মসূচি ঘোষণা হয়েছিল। সেই 31 দফা কর্মসূচির অধীনে যুগপৎ আন্দোলন শুরু হয়। সেই যুগপৎ আন্দোলনে এই ভাসানী অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চের সাথে প্রত্যেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে এই ঢাকাতে, রাজশাহীতে, বাগপাড়ায়, তারপরে খুলনা, চিটাগাং, জামালপুর, ময়মনসিংহ সহ বাংলাদেশের বৃহৎ বৃহৎ প্রত্যেকটি জেলাতে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি। আমরা মিছিল করেছি, সেমিনার করেছি, সমাবেশ করেছি। এই সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছি বন্ধুরা আমার। শুধু তাই নয়, আমরা বিগত মিটিংয়ে যারা এসেছিলেন তারা জানেন গণতন্ত্র মঞ্চের অধীনে 6টি দল থাকলেও আমরা রাজশাহী, ময়মনসিংহ সহ কয়েকটি জায়গাতে এই গণতন্ত্র মঞ্চের আঞ্চলিক যে প্রতিনিধি সভাগুলো হয়েছিল সেখানে এই ভাসানী অনুসারী পরিষদ প্রতিনিধিত্ব করেছে বন্ধুরা আমার। শুধু তাই নয়, আমরা এই ভাসানী অনুসারী পরিষদ গঠন হওয়ার পর থেকে বিভিন্ন জাতীয় দিবসে, স্বাধীনতা দিবসে, বিভিন্ন দিবসে সামনে কাতারে থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, যার মাধ্যমে ওই গণভবন থেকে শুরু করে ওই প্রধান উপদেষ্টার কার্যালয়, ওই ডিজেপি, এনএসআই, সিকেএসবি, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগসমূহ স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে বলছি, আমরা গণভবনে প্রত্যেকটি প্রোগ্রামে দাওয়াত পাই। একটি প্রোগ্রামে আমি আমার প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সাথে
যাচ্ছেন তার জন্য আপনাকে আমি সাধুবাদ এবং সালাম জানাই। আমি মনে করি বাংলাদেশের বর্তমান যিনি প্রেসিডেন্ট, উনি যে দলেরই হোক, যারই হোক না কেন, উনি তো বাংলাদেশের প্রেসিডেন্ট। উনার মুখ থেকে স্বীকৃতি পাওয়া ভাষা অনুসারী পরিষদের একটি যুগান্তকারী ঘটনা বলে আমি মনে করি। প্রিয় সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, এই বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের সময় ওনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা হচ্ছিল। ওনাকে বিভিন্ন সময় জেলখানে নেওয়ার পরিকল্পনা হচ্ছিল। একতলা থেকে 8 তলায় হাঁটিয়ে হাঁটিয়ে তাকে এজলাসে হাজির করা হচ্ছিল। এর প্রতিবাদে গোটা বাংলাদেশে কোন সামাজিক সংগঠন, কোন রাজনৈতিক সংগঠন বিবৃতি দিয়ে সাহস পায় নাই। একমাত্র ভাষা অনুসারী পরিষদ রাজপথে দাঁড়িয়ে এই প্রধান উপদেষ্টা, তৎকালীন বর্তমান প্রধান উপদেষ্টা, তৎকালীন গ্রামীণ ব্যাংকের অপসারিত চেয়ারম্যান, যখন তার কোনো বাংলাদেশে তাকে কোনো অবস্থানে রাখা হয় নাই, অসহায় অবস্থায় ছিলেন, সেই সময় বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে ভাষানী অনুসারী পরিষদ এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এবং প্রধান উপদেষ্টা, আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলাদেশের নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে আমরা সমর্থন দিয়েছিলাম। প্রিয় বন্ধুরা আমার, তাই তো আমরা যখনই ওনার সাথে সাক্ষাৎ যাই, উনি কৃতজ্ঞতা চিত্রে ভাষানীকে, ভাষা অনুসারী পরিষদকে উনি স্মরণ করেন। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এই সমস্ত কারণে বিগত দিনে রিপোর্টের, যেহেতু রিপোর্ট উল্লেখ করছি, কথা বলছি, রিপোর্ট পেশ করছি, আপনাদেরকে একটি রিপোর্ট পেশ করতে চাই। সেটি হলো, আমরা গত বছরে এই দল নিবন্ধনের জন্য যথাযথ নিয়ম আবেদন করেছিলাম। আমাদের এই সমস্ত কারণে, ডক্টর ইউনূসকে সাপোর্ট দেওয়ার কারণে, তার পক্ষে কথা বলার কারণে সরাসরি ডিজিএফআই লোকজন আমাদের প্রিয় নেতা রফিকুল ইসলাম বাবলুর সাথে দেখা করে এবং ফোনে যোগাযোগ করে বলে যে আপনারা জানেন যে প্রথম পর্বে আমরা কিন্তু টিকেছিলাম, আমাদেরকে টিকিয়ে রেখেছিল, নিবন্ধন দেওয়ার জন্য বাছাই করেছিল। পরবর্তীতে ওনারা বললেন ডক্টর ইউনূসের পক্ষে আপনারা যে স্টেটমেন্ট দিয়েছেন এটা আপনারা প্রত্যাহার করে নেন, তাহলে আপনারা দলের নিবন্ধন পাবেন, তাছাড়া পাবেন না। আমাদের প্রিয় নেতা বলেছিলেন, আমরা দলের নিবন্ধনকে প্রধান ইস্যু হিসেবে মনে করছি না, আমরা মনে করছি মওলানা ভাসানীর যে নায়েব পতাকা উড়িয়ে দিয়েছেন, আমরা মনে করছি ডক্টর ইউনূসের প্রতি জুলুম নির্যাতন করা হচ্ছে। সুতরাং আপনারা আমাদের নিবন্ধন দিবেন কি দিবেন না সেটা আমাদের বিষয় নয়, আমরা নায়েব করতে থাকবো, এটি সত্য কথা। শুধু তাই নয়, এই যে বিগত ফ্যাসিস্ট হাসিনা যে নির্বাচনের নীল নকশার মাধ্যমে নির্বাচন শেষ করলেন, সেই সময়ও আমাদের প্রিয় নেতা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনারা আন্দোলন সংগ্রাম থেকে হটে আসেন, আপনাদেরকে আমরা এমপি বানায় সংসদে ঢুকায় দেব। আমার প্রিয় নেতা ব্যক্তিগত ভাষায় বলেছিলেন যে আমরা ওই টিক চিহ্নের এমপি হতে চাই না, জনগণ যদি আমাদেরকে কখন এমপি বানায় তাহলে আমরা সংসদে গিয়ে জনগণের কথা বলবো, কিন্তু আমাদের নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে জনগণকে বঞ্চিত করতে পারি না, জনগণের ক্ষতি সাধন করতে পারি না। আপনারা যে জুলুম নির্যাতন করছেন সেগুলো বন্ধ করেন, বন্ধ করে স্বাভাবিক প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করেন, অবশ্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। তারা সে কথা শুনে নাই, আমরা তাদের পাতানো ফাঁদে পা দিই নাই। আমাদের অনেক অর্জন আছে, আমাদের অনেক ব্যর্থতা আছে, এর মাঝে আজকে আমরা এই পর্যায়ে পৌঁছেছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের দলের নাম পরিবর্তনের কথা এসেছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, যেহেতু আমার নেতা শেখ রফিকুল ইসলাম বাবলুর সাথে আমি বিভিন্ন অফিস আদালতের রাজনৈতিক মিটিংয়ে সমাবেশে গিয়েছি, প্রত্যেকটি জায়গায় সবাই একই কথা বলে, আপনারা মৌলানা ভাসানীর আদর্শ বাস্তবায়ন করবেন, ঠিক আছে, কিন্তু ভাসানী অনুসারী পরিষদের সামাজিক সংগঠন, এই সামাজিক সংগঠনের নামে রাজনৈতিক দল হতে পারে না। সুতরাং আপনারা নাম পরিবর্তন করে একটি আকর্ষণীয় নাম উপস্থাপন করেন, এতে আপনাদের দলের গ্রহণযোগ্যতা বাড়বে, আপনারা শক্তি পাবেন, আপনাদের ভালো লাগবে। এই কারণে আমরা একাধিকবার মিনিমাম 20 বার আমরা যারা আমরা নীতি নির্ধারণের কাছে আমরা মিটিং করেছি, বিভিন্ন রকম নামে শর্ট লিস্ট করেছি।
15টা 20টা সেখানে বাছাই করতে করতে অধিকাংশের মতের ভিত্তিতে আমাদের এই ভাষা নিয়ে জনশক্তি পার্টি একটি বিপ্লবী নাম আমরা প্রস্তাব আকারে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আপনারা আগামী যে খণ্ডগত হবে সেখানে আপনারা পাশ করবেন। এই উদার আহ্বান থেকেই আমি আমার দলীয় কর্মকাণ্ডের বক্তব্য এখানে